মালদার সাংবাদিক জগতে ঘটল নক্ষত্র পতন। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন মালদার বিশিষ্ট জনপ্রিয় সাংবাদিক বাবুল হক। রবিবার ভোর 3:30 নাগাদ তিনি তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 58 বছর। মালদার বিশিষ্ট সাংবাদিক বাবুল হক ছিলেন সুজাপুর চাষপাড়া এলাকার বাসিন্দা। তিনি সপরিবারে সেখানেই বসবাস করতেন। 8-এর দশকে তিনি মালদার সাংবাদিক জগতে পা রাখেন। এরপর তিনি একাধিক সংবাদপত্রে লেখালেখি করেন। তাঁর ক্ষুরোধার লেখনীতে সমাজের বিভিন্ন স্তরের সংবাদ হয়ে উঠত প্রাণবন্ত, যা পাঠকের কাছে ছিল ভীষণ গ্রহণযোগ্য। তাই তিনি অচিরেই মালদার একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। সকলের প্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যেই রবিবার ভোর 3:30 নাগাদ তিনি তাঁর সুজাপুরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই মালদার সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত সাংবাদিক বাবুল হকের মরদেহ রবিবার সকালে আনা হয় মালদা প্রেস কর্নারে। সেখানে মালদার প্রবীণ নবীন সমস্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিক মিলে ভারাক্রান্ত মনে প্রয়াত বাবুল হককে শেষ শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিচারণায় অংশ নিয়ে তাঁর মৃত্যুকে মালদার সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। সংবাদ আমরা সকালেই পেয়েছি। বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিল। বাবুল চলে যাওয়াটা আমরা সত্যিকারে মেনে নিতে পারছি না। এরকম ওর হাতের লেখনীটা সত্যি আমাদের মধ্যে এই যে জেনারেশনে মানে বলবার নাই, এত সুন্দর লিখত। 86 ও তো 80-র দশক থেকেই সাংবাদিকতা শুরু করে। প্রথমে শুরু করেছিল হচ্ছে স্থানীয় কাগজে, তারপরে বসুমতী, তারপরে বঙ্গলোক, প্রতিদিনের কাজ করত। সত্যি কথা বলতে কি, মালদার সাংবাদিকতার জগতে একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল। যতদূর আমার মনে পড়ে, আমি অভিজিৎ এবং বাবুল একসাথে শুরু করেছিলাম 1986 সালে কাজের মাধ্যমে। এবং বাবুল হকের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, ও দুর্দান্ত লিখতে পারত, প্রচণ্ড ভালো লিখত না দেখে, এবং ছোট ছোট বিষয়গুলোকে এমনভাবে মানুষের সাথে তুলে ধরত যাতে মনে হতো যে ও হয়তো স্পটে দাঁড়িয়ে রয়েছে। আসলে বাবুলের সঙ্গে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। আমরা যখন সাংবাদিকতায় এসেছি, আমাদের আগে থেকে সাংবাদিকতায় যারা আছে তাদের মধ্যে বাবুল অন্যতম। এবং বাবুলের সঙ্গে খবর নিয়ে লেনদেন হতো, মানে কথাবার্তা হতো। বহু সময় আমাদের মধ্যে মতবিরোধ ঘটেছে ভীষণ, কিন্তু বাবুলের যে বিষয়টা আমরা কখনো ভুলতে পারি না, বাবুলের হাতটা ছিল চমৎকার। বাবুল লিখতে পারতো খুব ভালো, ভীষণ ভালো লিখতো। সেই সময় মানে সংবাদপত্র জগতে যে কজন সাংবাদিক আমরা এখানে ছিলাম, তাদের মধ্যে যে কজন খুব ভালো লিখতে পারতো, বাংলাটা লিখতে পারতো, আমাদের বাবুল একজন। এবং বাবুলের একটা অবিশ্বাস্য ক্ষমতা ছিল যে অ্যাক্রস দ্য সোসাইটি, মানে সেকশন, সোসাইটির সমস্ত স্তরে মিশে যাওয়ার একটা ক্ষমতা ছিল। এই দুটো গুণের সঙ্গে বাবুলের যোগ হয়েছিল নিউজ নোটস, মানে যে কোনো বিষয়ে খবরটা ঠিক কোথায় আছে এটা বাবুল খুঁজে বার করতে পারত। আমার বহু খবরের কথা মনে পড়ছে এই মুহূর্তে বাবুলের পড়া, যেগুলো সত্যি সত্যি আমরা কেউ ভাবতেও পারিনি যে সময় বাবুল পড়েছে। এবং পরে আমরা আমাদের ভাষায় আমরা ঝাড় খেয়েছি ওই খবরটা বেরিয়ে যাওয়াতে। কিন্তু সব ব্রেকিং নিউজের ঊর্ধ্বে উঠে গেল বাবুল। আমাদের সাংবাদিকদের যত রঙিন চ্যানেলেই আমাদের খবর দেখাক না কেন, আমাদের জীবনটা ভীষণ সাদা কালো। ব্যক্তিগত জীবনে বাবুলের সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল, অনেক কথা বলেছি। বাবুলদার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক 3 দশকেরও বেশি। বাবুল হক অত্যন্ত প্রিয় একজন মানুষ, সকলের কাছে আমাদের প্রিয় ছিলেন। বাবুল হকের লেখনী, আমরা বলতাম যে সব রিপোর্টার যদি কোথাও খবর করতে একসঙ্গে যায়, সবাই যদি এসে খবর লেখে, তার মধ্যে সবচেয়ে ভালো লেখা যার হবে সেটা কিন্তু বাবুল হক। বাবুল হকের লেখা নিয়ে আমাদের মধ্যে চর্চা ছিল। বাবুল হক খুব পরিচ্ছন্ন, ধূপধুরস্ত থাকতে ভালোবাসতেন। বাবুল হক সবসময় হাসি মুখে। বাবুল হককে যখন আমরা 10 জনের মধ্যে পেতাম, 10 জনের মাঝে গল্পের বাবুলদা অনেক গল্প বলতো, যেটা আমাদের সকলকে মনে স্পর্শ করত। বাবুলদা এমন একজন সাংবাদিক যার জীবনে
এই যে সংবাদ জগতের একজন সাংবাদিকের জীবনে কতটা চড়াই উতরাই ঘাত প্রতিঘাত থাকে তার সবটাই কিন্তু বাবুল হককে জুড়ে ছিল এই সাংবাদিকতার। সবাই হয়তো খুব ভালোটাই দেখেন, অনেকে ভাবেন সাংবাদিক মানে বিশাল কিছু ব্যাপার, কিন্তু সাংবাদিকের জীবনে জীবন একটা কত কঠিন সেটা কিন্তু বাবুল হকের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। পরিচিত সাংবাদিক, খুব বিতর্কিত হচ্ছে ওর লেখাটাই বিভিন্ন নেতাদের বা যারা সরকারি কারণে উপভোগ করত, প্রায় দেখা হতো, আসতো, কথা বলতো। আমি একটু মজা করে বলতাম যে তোমার আগুন লাগবে না, তুমি এমনি বারুদ নিয়ে দাঁড়ালে আগুন লেগে যাবে। তো আজকে সে চলে গেল, এটা খুবই পেইনফুল আমাদের কাছে। আমরা তার কাছে শ্রদ্ধা নিবেদন করলাম। বাবুল আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিক জগতের নক্ষত্র পতন হলো আমার বন্ধু বাবুল, যার সঙ্গে আমার পরিচয় 1995 সাল থেকে। মালদা বিচিত্রা অরুণ চক্রবর্তী বের করতেন, আর বাবুলের একটা পেপার ছিল বের করতো, দিয়ে নামটা আমার মনে পড়ছে না। সেই সময় থেকে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতার সঙ্গে ভুগছিলেন। খবর পেয়েছি ভোরবেলা, মন ভারাক্রান্ত আছে। আমাদের প্রেস ক্লাবের সামনে শেষ শ্রদ্ধা জানালাম। দুঃখজনক ঘটনা, মনটা খুব খারাপ হয়ে গেল। চিনি কলেজ লাইফ থেকে, আমরা যারা কলেজে পড়াশোনা করেছি আমাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। ছাত্র সংগঠনও একসঙ্গে করেছি, তারপরেও সাংবাদিক লাইনে গেল। এবং মালদার যে পুরনো সাংবাদিক সেই অরুণবাবু ছিলেন, উনি ছিলেন আমাদের মালদার সমাচার। এই যুগ থেকে ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বিভিন্ন করতো, অনেক লেখা ওর বিতর্ক হয়েছে, কিন্তু ওর নিজের কাজে কিন্তু অবিচল ছিল। সেটাই ওর চরিত্রের দিক। যা হোক, খুব খারাপ লাগলো সকালে সবাই শুনে। সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, আমাদের কাউন্সিলররা সবাই, গৌতম, সুজিত সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাব। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। মৃত রোগীর পরিবারবর্গ ভাঙচুর চালালো হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল মৃতের পরিবারের সদস্যরা। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রতুয়া গ্রামীণ হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাকিম, বয়স 55 বছর। তার বাড়ি রতুয়া থানার ভাদো এলাকার কয়লাপাথার গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে জাকিরনগর এলাকায় ভুট্টার গাড়িতে লোডিংয়ের কাজ করছিলেন সাকিম। ওই সময় আচমকায় 11,000 ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু পরিবারের দাবি হাসপাতালে আনার সময়ও সাকিম জীবিত ছিলেন। তাকে চিকিৎসা না করে মৃত ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও মৃতের পরিবারের মধ্যে শুরু হয় তুমুল বচসা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গেও বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার সময়ও বাধা দেন তারা। যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ দুজনকে আটক করে বলে খবর। বলছিলাম আমার বাবা বাড়ি থেকে সকালে আসলো, যে ভুট্টা লোড করছিল কোথায়, আগা দিকে জাকিরনগরে। তো ভুটার উপর চললো, হালকা বেলে শর্ট খেয়েছিল। শর্ট খেয়ে নিয়ে কিসে ভুট্টা লোড করছিল? গাড়িতে, 10 টাকা গাড়িতে।
তোমার বাবা কি ড্রাইভার? ড্রাইভার। হ্যাঁ, তারপরে তো কি নিয়ে হলো? আসলো হাসপাতাল নিয়ে এসে বলছে ডাক্তার আগে মৃত্যু হয়ে গেছে। আমরা কোটার সময় নিয়ে এসেছিল হাসপাতাল? হাসপাতাল মোটামুটি নিয়ে এসেছিল 9:30টার সময়। হ্যাঁ, তো নিয়ে এসছে, আমরা দেখলাম আইসে, তো ডাক্তার বলছে মৃত্যু হয়ে গেছে। আমরা এসে দেখলাম জীবিত আছে এখনো, মানে 2-3 মানে ঘন্টা, কতক্ষণ পরে জীবিত 2 হয়েছে? ঘন্টা 2.5 ঘন্টা পরে জীবিত। এখানে ছিল 2 হ্যাঁ, ঘন্টা? এখানটা হাসপাতালে ছিল। কি করে বুঝতে পারলে যে জীবিত হয়ে গেছে? এখন আমরা দেখলাম পেটে হাত দিয়ে গরম আছে, হাত পা কচলাচ্ছি, তো বলছে দুধ দিলাম মুখে, দুধ খাচ্ছে, দুধ যাচ্ছে পিছে। দিয়ে নিয়ে আসলাম বাইরে, ডাক্তাররা বলছে যে মৃত্যু। ডাক্তাররা দুবার জিজ্ঞাসা করলে দুবারই বলছে মৃত্যু। এখন কোথায় নিয়ে গেল আপনার এখন বাবা? আমার বাবা নিয়ে গেলো মালদা। আমার শ্বশুর লাগলো গাড়ি লোড করতে গিয়েছিল, 12 চাকার লরি ছিল। আপনার ভুট্টা লোড করছিল। শ্বশুর কি কাজ করতো? গাড়ি চালাতো, বড় গাড়ি লরি। আচ্ছা। ভুট্টা লোড করছিল, ভুটের উপরে একটু শর্ট খেয়েছে, এটা শুনলাম আমরা 11,000। লাইনে? হ্যাঁ, লাইনের। এখানে এসে 9:30টার সময় ডাক্তার দুবার গিয়েছে, দুবারই বলেছে মৃত্যু, কিন্তু আমার শ্বশুরের জীবিত ছিল। কিন্তু যদি এখন কিছু হয় তো আমরা ডাক্তারই দোষ দেব। এখন এখানে আমরা কিছু বলছি তো আর পুলিশ আমাদের কি ধরে নিয়ে গেছে, আমার 2টা শ্বশুরকে ধরে নিয়ে গেছে। এখন এখানে আমরা নাই বিচার চাইছি, তো নাই বিচার চাই, ওদেরকে ওরাকে ধরে নিয়েছে। ডাক্তারের কোনো ই করে বলতে গেছে ডাক্তার নিজে ছুরি মেরেছে একটা আমাদের শ্বশুরকে। ডাক্তারকে নাই বিচার চাইতে গিয়ে এভাবে ছুরি মেরেছে ওকে। হ্যাঁ, ও ভুল চিকিৎসা করেছে, দুবার করে ডেকেছে, দুবারই বলেছে মৃত্যু, কিন্তু আমার শ্বশুরের হাত পা সব গরম ছিল, আমার শ্বশুরের ফটো নড়িয়েছে একবার। শাস্তি চাই, এটা শাস্তি, আমরা এটা বিচার চাই, নাই বিচার চাই। এটা আমরা ইনফরমেশন পেলাম অন ডিউটি ডাক্তারবাবু থেকে যে পেশেন্টটি একটি ইলেকট্রোকিউশনের পেশেন্ট হিসেবে আসে এবং ডাক্তারবাবু তাকে দেখে যখন মৃত ঘোষণা করেন, তারপরে ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণাতে আনন্যাচারাল ডেথ হিসাবে থানাতে একটা ইনফরমেশন দেন, যেটা রুটিন প্রসিডিওর। এবং থানা থেকে যখন তার পোস্টমর্টমের জন্য স্টাফরা আসেন, থানা থেকে কর্মীরা, তখন বোধহয় পেশেন্টের বাড়ির লোকজনের কিছু মানুষের একটা বক্তব্য ছিল, যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে শোনা গেছে যে, এবং অন ডিউটি স্টাফের কাছ থেকে, যে তারা পেশেন্টকে পোস্টমর্টম করাতে চায় না এবং নিয়ে যেতে চায়। তারপরে ডাক্তারবাবুর প্রতি এবং হাসপাতালে ইনডোরে এমার্জেন্সির প্রতি কিছু উত্তেজিত মানুষ চড়াও হন এবং এমার্জেন্সি ছুঁয়ে লেবার রুমের দিকে তারা ছুটে যান এবং সেখানে লেবার রুমের কাঁচে দরজার ওখানে তারা আঘাত করেন। পুলিশ সেই সময় বাইরে ছিলেন, কারণ তারা অলরেডি পোস্টমর্টমের প্রসিডিওর যেটা হসপিটাল থেকে পাঠানো হয়েছিল সেটার জন্য তারা এসেছিলেন। তারা ব্যাপারটাকে সামাল দেন। তো চিকিৎসা গাফিলতির ব্যাপারটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, এমনি আমরা এখন মন্তব্য করতে পারবো না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।